সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? সালাম আলাইকুম দাদা। ওয়ালাইকুম জি আসসালাম। দাদা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন দাদা? আলহামদুলিল্লাহ। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ দাদা। আচ্ছা, আপনাদের লাস্ট এক্সাম মানে ভোকাবুলারি এক্সাম কত পর্যন্ত হয়েছে একটু বলেন তো আমাকে শুনি। হুম। স্যার 4 নাম্বার। আচ্ছা, তো 4 নম্বর ভোকাবুলারি এক্সামের উত্তর মানে রেসপন্সটাকে আমি দিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ দাদা, দেওয়া হয়েছিল। দিয়েছি। আচ্ছা, আর 5 নম্বর ভোকাব এক্সাম কি আপলোড করা হয়েছে? না দাদা। আচ্ছা, একটু বসেন, আমি তাহলে এখন 5 নম্বর ভোকাব এক্সামটা আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, একটু আমি একটু অসুস্থ ছিলাম তো তাই কাজটা একটু পিছিয়ে গেছে। দুঃখিত আমি আপনার ব্যাপারে আসলে। আচ্ছা, তো আহ 5 নম্বর ভোকাব এক্সাম হচ্ছে আপনার আপলোড হয়ে গেছে, দেখেন গ্রুপে দিয়ে দিচ্ছি আমি অলরেডি। আর হইতেছে 4 নম্বর যে টেস্ট নিয়েছিলাম আর্টিকেলের উপর, এটা কি রেসপন্সটাকে দিয়েছিলাম আমরা আপনাদেরকে? না দাদা। ওকে, এটাও দিচ্ছে। হ্যাঁ, একটু দেরি হয়ে গেল, আমি এই জন্য দুঃখিত। ঠিক আছে, তো একটু বলি। 195 জন পার্টিসিপেট করেছিলেন আপনারা, ঠিক আছে। আমরা কিন্তু বারবার রিকোয়েস্ট করছি যে দয়া করে পার্টিসিপেট করেন, পার্টিসিপেট করেন, ঠিক আছে। বাট আপনারা কিন্তু পার্টিসিপেট কম করছেন। তাহলে পরীক্ষা নেওয়া বন্ধ করে দিই নাকি, ভালো হবে না? হুম। না দাদা। না দাদা। আপনারা পার্টিসিপেট তো করেন না, তাহলে পরীক্ষা দাদা দিব আমরা কেন? তো পার্টিসিপেট করতেছি। আচ্ছা, আপনারা করতেছেন, ওকে, তাহলে ভালো, সমস্যা নেই, ঠিক আছে, গুড। না, বন্ধ করব না, দেখলাম আপনারা কি বলেন, সুযোগ টুযোগ দিবেন কিনা ফাঁকিটাকে দেওয়া, ঠিক আছে। আপনার দাদা, দাদা ওই বেস্ট ক্লাস যারা 55 করে জন পার্টিসিপেন্টের মধ্যেই পেয়ে যাবেন ইনশাল্লাহ। দাদা, ক্লাস ওকে, যারা করে তাদের 50% এর বেশি পার্টিসিপেট করে। আচ্ছা, তো এবার একটু আমরা একটু বকবক করি। আজকেই আপনাদের মোটামুটি এই যে এই একদম কি বলে রুডিমেন্টারি লেভেলের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তেমন কিছুই আর আশা করি ক্লাস নষ্ট হবে না। তো আমি একটু জাস্ট আপনাদেরকে শেয়ার করে দেখাই আমার একটা ওই বিভিন্ন বইপত্র। কি রে ভাই, দাঁড়ান, হোস্ট সাহেব তো আমাকে এখনো মনে হয় ই করেন নাই, কি বলে, দাঁড়ান ফোন দিই আমাকে, কি বলে, স্ক্রিন শেয়ার করার পারমিশন দেন নাই এখনো।
একজন কি বলেছেন 21-এর এক্সাম গুলো কবে হতে পারে? এগুলা সুনেস্ট পসিবল টাইমে হবে, দেরি করবেন না। আমাকে একটু হোস্ট করে দেন, আমাকে হোস্ট করে দেন। হ্যাঁ দেখেন, সুমন সেন। ওকে 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 ওকে। তো একটু দেখেন, এই যে মোটামুটি একটা প্র্যাকটিস শিট রেডি করা আছে আপনাদের জন্য, ঠিক আছে? এই ম্যাসকুলিন, ফেমিনিন, ঠিক আছে, কমন জেন্ডার, নিউট্রাল জেন্ডার, ওকে। মোটামুটি একটা ভালো নাম্বার অফ কোশ্চেন্স এখান থেকে আপনার কালেক্ট করা আছে। তো আশা করি আপনাদের নেক্সট উইক থেকে আপনারা এগুলোর উত্তরপত্র সহ পেয়ে যাবেন এবং উত্তর সহ আগের গুলো পেয়ে যাবেন, ঠিক আছে? তো আপনাদের একটা বড় একটা প্রবলেম এখান থেকে বা দূর হয়ে যাবে। তো প্র্যাকটিস চালায় যান, আশা করি সমস্যা হবে না, ঠিক আছে? হোপফুলি প্রবলেম হবে না। হ্যাঁ, প্র্যাকটিস জাস্ট চালায় গেলেই হবে। ওকে, তো এই কয়দিন পড়ে কেমন লেগেছে আপনাদের একটু বলেন, শুনি, আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছি। দাদা ভালো লাগছে। ভালো লাগছে দাদা। ওকে, দাদা ওই যে আপনার সরাসরি ক্লাসের থেকে অনলাইনটা বেশি ভালো। আপনার সরাসরি এর আগে ক্লাস করছি, ওটার থেকে আপনার অনলাইনটা বেশি ভালো লাগে। কি কারণে ভালো লাগে? সরাসরি ভালো লাগে না কেন বলেন শুনি। সরাসরি করছিলাম আমরা অ্যাডমিশন টেস্টের কোচিং করছিলাম আপনার কাছে। আমরা ওই যে আগ্রাবাদে আপনি ক্লাস নিতেন ক্যাম্পাসে। ও, অনেক আগে কথা বলছেন মনে হয়, অনেক অনেক আগে ক্যাম্পাসে। বুঝতে বুঝতে পেরেছি। এখন বেশি ভালো লাগতেছে। তখন অনেক কিছু গ্যাপ ছিল, আমরাও চেষ্টা করি নাই, আচ্ছা আচ্ছা। এখন ভালো বুঝতেছি। আজকে আমি এখন যেটা চিন্তা করছি সেটা হচ্ছে যে আমাদের মোট 40টা ক্লাস, তো আমি একটু ভিন্নভাবে পড়াতে অভ্যস্ত। আমি আমার মতো করে একটু আগাতে চাচ্ছি। হ্যাঁ, আমাদের আউটলাইন যেটা থাকবে আমরা সেভাবেই পড়বো, বাট অ্যাপার্ট ফ্রম দিস আমরা একটু আমাদের মতো করে এগিয়ে যাব, ঠিক আছে? ওকে, সমস্যা হবে না তো আশা করি? না দাদা। ওকে, একটু বসেন। আমি আপনাদের আজকে 16 বছরের ধারণ করা একটা কোশ্চেনের সমাধান দিব, জাস্ট একটু লেগে থাকেন। হ্যাঁ, সেইটা হচ্ছে কোনটা আমি একটু বলেও দিচ্ছি আপনাদেরকে। সেটা হচ্ছে আপনাদের ক্লাস নম্বরটা হচ্ছে কত, একটু দাঁড়ান বলছি। একটু দাঁড়ান বলছি। ক্লাস নম্বর 17, মডেলস এন্ড কন্ডিশনালস, ঠিক আছে? ক্লাস নম্বর হচ্ছে 17। এই 17 নম্বর ক্লাসটা আপনাদের হচ্ছে আমি আজকে নিয়ে নেব, ঠিক আছে? এবং এটা নিয়ে নেব মূল কারণটা হচ্ছে যে এই সমস্যাটা আমাদের অনেক ছেলে মেয়েদের মধ্যে থেকে গেছে। এই কন্ডিশনালসে গিয়ে আমরা এই জিনিসটা ক্লিয়ার করব, সো দ্যাট আজকের পর থেকে আপনাদের আর কোনো দিন এই যে জায়গাটাতে এসে আর প্রবলেম ফেস না করতে হয়, ঠিক আছে? তো আমরা চলেন লেকচারটা শুরু করব। আজকে আমাদের লেকচার নম্বর কত? স্যার 5। 5। ওকে, থ্যাংক ইউ। আসলে আমরা শুরু করি। হ্যাঁ, এবং আশা করি ভালো লাগবে। দেখেন, দেখেন আমাদের এই ক্লজ আন্ডারস্ট্যান্ডিং এ একটা বিশাল বড় ঘাটতি রয়ে গেছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করব। এবং মোটামুটি এই আলোচনাগুলোর মধ্যে এই আলোচনাটা আমি প্রথমে করে দিতে চাই, কারণ এই সমস্যাটা আমাদের অনেকের মধ্যে আমরা দেখেছি, তাই আমরা একটু আগেই আলোচনা করছি, ঠিক আছে? এবং আপনারা যারা একদম প্রিলিমিনারি লেভেলে তারাও ক্লাস 8-9 থেকে এগুলো দেখে এসেছেন, কিন্তু এই সমস্যাগুলো আমাদের রয়ে গেছে, ঠিক আছে? তাই এই সমস্যাগুলা আমরা একটু দূর করব। আচ্ছা, আসেন আমরা শুরু করি। তো সেই শুরুটা কি আপনাদেরকে আমি একটু বলি। প্রথমেই দেখেন একটা জিনিস বলি যে কন্ডিশনালস, ঠিক আছে, আই রিপিট,
কন্ডিশনালস এই জিনিসটা আপনার মূলত আপনি ছোটবেলায় এটার সাথে পরিচিত হয়েছেন মূলত ইফ দিয়ে। একটু মনে করে দেখেন, মূলত ইফ এর সাথে হচ্ছে আপনার পরিচয় হয়েছিল কন্ডিশনাল সেন্টেন্স তৈরি করার সময়, ঠিক আছে? তো এই ইফ দিয়ে পড়তে গিয়ে আপনারা প্রথমে যেটা করেছিলেন তিন ধরনের কন্ডিশনালের নাম আপনারা শুনেছিলেন, ঠিক আছে? একটা ছিল হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, একটা ছিল হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, একটা ছিল হচ্ছে থার্ড কন্ডিশনাল। আপনারা এই তিনটা কন্ডিশনের নাম প্রথমে শুনেছিলেন। এরপরে অনেকেই আবার এই জিরো কন্ডিশনালের নামটাও শুনেছেন, ঠিক আছে? মোটামুটি এই চারটা কন্ডিশনের সাথে আমরা সবাই কোনো না কোনো ভাবে পরিচিত হয়েছি। যেমন ধরেন ফার্স্ট কন্ডিশন আমরা পড়েছি যে ইফ যুক্ত, আমি একটু লিখে লিখে দেখাচ্ছি, দাঁড়ান, যে ইফ যুক্ত ক্লজটা যদি হয় আপনার প্রেজেন্ট টেন্সে, ঠিক আছে, কমা দিয়ে এরপরে হয় কি সাবজেক্ট প্লাস আপনার হচ্ছে শেল বা উইল, ঠিক আছে, এরকম অক্সিলারি ভার্ব দিয়ে তারপর হচ্ছে ভার্বের বেস ফর্ম আপনারা ইউজ করেন, তারপর যা যা থাকে। এটা পড়েছেন না আপনারা? একটু বলেন তো আমাকে, শুনি আপনাদের কাছ থেকে। জি দাদা। এটা কিন্তু আপনারা পড়েছেন। সেকেন্ড কন্ডিশন আপনারা কি পড়েছেন, যে ভাই ইফ যুক্ত ক্লজটা যদি হয় হচ্ছে গিয়ে কি পাস্ট ইনডিফিনিট, ঠিক আছে, এরপরের ক্লজটাতে গিয়ে হচ্ছে আপনারা কি পড়েছেন, যে সাবজেক্ট প্লাস আপনার কি পড়েছেন কুড, ঠিক আছে, কুড উড হ্যাভ না দাদা, উড হ্যাভ মাইট হ্যাভ। না, ভালো করে মনে করবেন, উল্টাপাল্টা বলেন না। প্লাস হচ্ছে ভার্বের কি বলে বেস ফর্মে গিয়ে পড়েছেন, এই যে এটা আপনারা শিখেছেন, ঠিক আছে? নাও সি থার্ড কন্ডিশন আপনারা কি পড়েছেন, যে ভাই ইফ যুক্ত ক্লজটা যদি হয় আপনার হচ্ছে গিয়ে কি পাস্ট পারফেক্ট, পারফেক্ট। ঠিক আছে, তাহলে পরের অংশে আপনারা পড়েছেন সাবজেক্ট প্লাস এই যেমন ধরেন উড, তারপরে হচ্ছে উড, হচ্ছে শুট, ঠিক আছে? এখানে দাদা হ্যাভ হবে মনে হয়। হতেই পারে, হ্যাভ, তারপরে গিয়ে ভার্বের হচ্ছে কি পড়েছেন থার্ড ফর্ম পড়েছেন, ঠিক আছে? এই যে এরকম করে আপনারা কিন্তু পড়েছেন, মোটামুটি এগুলো আইডিয়া আছে। তো এইটা পড়েছেন আপনারা। অনেকের কাছে হয়তো এমন হতে পারে যে জিরো কন্ডিশনালটা পরিচিত নাও হতে পারে, আমরা পরিচয় করিয়ে দেবো, সমস্যা নেই। তো ফার্স্ট কন্ডিশনে আমরা একটা এক্সাম্পল নিতে পারি প্রথমেই, যে ভাই ওকে লেটস সি এন এক্সাম্পল, যে একটা এক্সাম্পল দেওয়া যাক, দেখি পারি কিনা। চলে, হ্যাঁ, একটু দাঁড়ান, তো আমরা ধরেন একটা এক্সাম্পলও নোট করে নেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, দেখি পারি চলে কিনা। তো একটা এক্সাম্পল কি হতে পারে ফার্স্ট কন্ডিশনে? একটা এক্সাম্পল হতে পারে যে ইফ ইউ কল মি কমা দিয়ে ইউ উইল গেট গুড নিউজ, ঠিক আছে? তারপরে সেকেন্ড কন্ডিশন একটা এক্সাম্পল আপনারা কি করতে পারি, যে ইফ ইউ কল্ড মি কমা দিয়ে ইউ উড গেট গুড নিউজ। থার্ড কন্ডিশনে কি একটা এক্সাম্পল নিতে পারি আমরা, ইফ ইউ হ্যাড কল্ড মি কমা দিয়ে ইউ উড হ্যাভ গট গুড নিউজ, ঠিক আছে? এগুলো নিয়ে কি আরো কোনো দ্বিমত আছে কি নাই একটু বলেন, শুনি। আপনাদের কারো কোনো দ্বিমত থাকলে বলেন, যে ভাই হ্যাঁ দ্বিমত আছে কিংবা নাই, বলেন, শুনে। আছে? না দাদা, এখানে না দাদা। এগুলো নিয়ে আমাদের কারো কোনো দ্বিমত নাই, দ্যাটস এ ভেরি গুড থিং, লাভ ইউ টু। এবারে জিরো কন্ডিশনটা আসলে ডেরিভেশনটা কোন জায়গা থেকে হলো? হ্যাঁ, আমাদের ব্যক্তিগত জীবনে সবচেয়ে বড় প্রবলেমটা হচ্ছে আমরা ইংরেজি গ্রামারটাকে একটা হার্ড অ্যান্ড ফাস্ট সায়েন্সের মতো করে শিখেছি, যে এটা এটাই হবে বা এটা হতে বাধ্য। আমরা এর বাইরে আর কেউ আসলে চিন্তাই করি নাই। এই জায়গাটাতে কি হচ্ছে আমাদের প্রবলেম। তো জিরো কন্ডিশনটা কিরকম? এটাকে সাধারণত আমরা ইউজ করি যেই কন্ডিশনটাতে কোনো প্রবাবিলিটি নেই। আই রিপিট, যেই কন্ডিশনটাতে কোনো প্রবাবিলিটি নেই, দ্যাট মিনস এটা একেবারে সার্টেইন, এটা হবেই হবে। সো হোয়েন ইউ হ্যাভ নো আনসার্টেনিটি, আমি লিখে দিচ্ছি নো আনসার্টেনিটি,
কোনো রকম কোনো কি নেই, অনিশ্চয়তা নেই। যখন কোনো অনিশ্চয়তা এক্সিস্ট করবে না, ওই ধরনের কন্ডিশনালস কে আপনি বলবেন হচ্ছে জিরো কন্ডিশন। সো আপনি বলতে পারেন ভাই একটা উদাহরণ দিয়ে আমাকে একটু বুঝান, আমি বুঝতে পারি নাই। উদাহরণটা হতে পারে কিরকম? উদাহরণটা হতে পারে যেমন ধরেন আমি যদি বলি ইফ, আমি লিখবো যে ধরেন ইফ আইস ইজ হিটেড, তোমাদের বললাম ইট মেল্টস, এটা গলে যায়। এখন একটা জিনিস দেখেন ভাই, পৃথিবীতে এমন কোনো আইস নাই যে তার তাপ দিলে গলবে না। এম আই রাইট? জি দাদা। জি দাদা, রাইট। যে কোনো পানিকে আপনি যখন বরফ করে ফেলবেন, তারপর যখন তাপ দিবেন তখন এটা গলবে, এটাই স্বাভাবিক। সো এই কন্ডিশনটা হচ্ছে ইউনিভার্সালি ট্রু। এই কন্ডিশনটাকে আপনি কোনোভাবেই ভুল বলতে পারবেন না। তো যেই কন্ডিশনটাতে কোনো আনসার্টেনিটি নেই, সেই ধরনের কন্ডিশনকেই আপনার জিরো কন্ডিশনে ফেলা হয়। ঠিক আছে? এখন এই জায়গাতে এসে অনেকে বলে যে ভাই সায়েন্টিফিক ট্রুথটাকেও আপনি তাহলে বলবেন জিরো কন্ডিশন। ডেফিনেটলি সায়েন্টিফিক ট্রুথ বা সায়েন্টিফিক কন্ডিশন এটাকে আমি জিরো কন্ডিশনে ফেলতে পারি। কারণ আমি যদি বলি যে ইফ আই পিঞ্চ ইউ, ইউ উইল ফিল পেইন, আপনি ব্যথা অনুভব করবেন, এটা বাস্তবতা। ঠিক আছে? সেখানে কোনো ভুল নাই। তো এখন ব্যাপারটা হচ্ছে জিরো কন্ডিশনের একটা কমন ফেনোমেনন হচ্ছে যে এই ইট মেল্টস, এই এই রেজাল্ট অংশটাতে গিয়ে বা কন্ডিশনের ফলাফল অংশটাতে গিয়ে আমরা ফিউচার সেন্সটা ইউজ করি না, আমরা প্রেজেন্ট সেন্সটাকে ইউজ করি। কিন্তু আপনি যদি বলেন সুমন ভাই, আমি যদি ইট উইল মেল্ট বা ইট উইল স্টার্ট মেল্টিং এরকম করে লিখি, সেটা কি অ্যাপ্রুভ হবে? এটা কি অ্যাপ্রুভ হবে? একটু বলেন তো বুদ্ধি করে, হবে কি হবে না? হবে। ডেফিনেটলি অ্যাপ্রুভ হবে। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ এটাও সত্যি কথা, এখানে আপনি কন্ডিশনটাই বুঝাচ্ছেন আর কিছুই না। কিন্তু এক্সাম হলে যদি আসে, সেক্ষেত্রে মাথায় রাখতে হবে ইট মেল্টস দেওয়াটাই বেটার, কারণ টিচার এখানে চেক করতেছে যে আপনি এই বিষয়টা জানেন কিনা। কথাটা কি বুঝতে পারছেন কি বললাম? হ্যালো? জি স্যার। হ্যাঁ আচ্ছা, স্যার। এটা আমরা দাদা এখানে তাহলে হ্যাঁ, আরেকবার যদি বুঝেন। দাদা এখানে আমার দাদা যদি আইস হিটস হইতো তাহলে আইস হিটস হবে কেন ভাই? আইস ইজ হিটেড হবে। আইসকে তাপ দেওয়া হলে আইস গলবে। ঠিক আছে? আইস তাপ দেবে না আপনাকে, বা আমরা এভাবে এখন লিখি না। ঠিক আছে? ওকে, বুঝতে পেরেছি? হ্যালো? জি দাদা। আচ্ছা, তাহলে একজন বলছে, আরেকবার বলতে আমি আরেকবার বলে দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে ইফ আইস ইজ হিটেড, এক্ষেত্রে আইস ইট মেল্টস এটাও রাইট হবে, ইট উইল মেল্ট এটাও রাইট হবে। কিন্তু এমসিকিউতে আসলে প্রেফার করতে হবে কোনটা? ইট মেল্টসটা। কারণ এখানে স্যার চেক করতেছে যে আপনি এই সায়েন্টিফিক বিষয়ের ক্ষেত্রে যে জিরো কন্ডিশন নামের যে টার্মটাকে ইউজ করা হয়, সেই জিনিসটা আপনি জানেন কিনা। সো কখনোই ইট উইল মেল্ট দেবেন না, আপনি ইট মেল্টস দেবেন। বুঝতে পারলাম ব্যাপারটা? আপনি বুঝতে পেরেছেন? জি দাদা, বুঝছি। আচ্ছা, দাদা জিরো কন্ডিশনের রিটেনে ইউজ করতে পারবো দাদা এটা। 2-3 জন প্রশ্ন করলে আমি কিছুই বুঝবো না, একজন প্রশ্ন বললাম যে দাদা করবো। ওইটা রিটেনে ইউজ করতে পারবো, ইট উইল মেল্ট, এটা যখন আমি করেন কোনো করেন, রাইটিং হ্যাঁ পাঠিয়ে শিওর করেন, কোনো সমস্যা নেই, করেন, কোনো সমস্যা নেই, করেন, কোনো সমস্যা নেই। ওকে, বাট এমসিকিউ তে ইট মেলসই লিখতে হবে। ঠিক আছে? দাদা তাহলে হচ্ছে জিরো কন্ডিশনে কি কোনো টেন্সের ফলো করবো না, যে আমার প্রথমটা কি ইউজুয়ালি টেন্স? করা হয় না, ইউজুয়ালি করা হয় না, ইট মেলসটাই প্রেফার করা হয়। ঠিক আছে? ওকে, দাদা আমার এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলেন। দাদা এমসিকিউ তে যদি অ্যানসার বোথ এ এন্ড বি থাকে, মনে করেন এই দুটাই অপশনে, এ তে ইট মেল্টস আছে আর অপশন বি তে ইট উইল মেল্ট আছে, এই আর ধরনের প্রশ্ন আপনারা সব জায়গাতেই করেন। যখন আমরা বলি যে দুটাই হতে পারে, এইটা প্রেফার্ড বেশি, তখন আপনাদের কাছ থেকে একটা কমন প্রশ্ন সবসময় চলে আসে যে কোনটা দিব দুইটা থাকলে ভাই। সেক্ষেত্রে আমি জানি না কোনটা দিবেন, আই এম সরি টু সে। আমি হলে ইট মেলসটা দেব, আমার অ্যান্সার আমি বললাম। ঠিক আছে? বাট আমারটাই রাইট, এটা আমি কোনোভাবে ক্লেম করবো না। ঠিক আছে? এখন আপনি যদি বলেন যে ভাই কেন দুইটাই তো হতে পারে, হ্যাঁ দুইটা অবশ্যই হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু লজিক্যালি আমার ভালো অ্যান্সার হচ্ছে ইট মেলস, তাই আমি এটা কি নেব। ঠিক আছে?
এখন এই ক্ষেত্রে স্যার কোনটা অ্যান্সার নিবে সেটা আমি নিজেও জানি না, তো এই বিষয়ে আমি কোনো মতামত অফার করব না, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি দাদা। ওকে, এবারে আমি ওই 3টা বা 4টা বাক্য আমি আবার একটু লিখে নিচ্ছি। এবার দেখেন এই 4টা বাক্য আমি লিখলাম, এই 4টা বাক্যের দিকে আপনি এবার ভালো করে তাকান। দেখেন এই 4টা বাক্যে আপনি যখন ক্লজ পড়বেন তখন আপনি জানবেন যে ইফ যুক্ত অংশগুলো হচ্ছে মূলত ডিপেন্ডেন্ট ক্লজ, এবং স্পেসিফিক করে বললে এগুলোর নাম হচ্ছে গিয়ে অ্যাডভার্ব ক্লজ, ঠিক আছে? এগুলোর নাম হলো অ্যাডভার্ব ক্লজ। কিন্তু এই মুহূর্তে আপনি যেহেতু অ্যাডভার্ব ক্লজ জানেন না, আপনাকে এগুলা জানার প্রয়োজন আমি বোধও করছি না। যখন ক্লজ পড়বো তখন আমরা মনের মাধুরী মিশিয়ে এটা জানবো, ঠিক আছে? আপাতত আমরা যেটা শিখবো সেটা হচ্ছে যে এটা ডিপেন্ডেন্ট ক্লজ, আর ইট মেলস আমি যেটাকে বোল্ড করে দিচ্ছি এটা হচ্ছে গিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আই রিপিট, এটা হচ্ছে গিয়ে কি ক্লজ? পরের অংশগুলো হচ্ছে কি ক্লজ বলেন তো, রেসপন্স করতে হবে। ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দাদা। ওকে, তো আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আরো সহজ করে বলতে পারেন যে এখানে ইফ যুক্ত অংশটা হলো মূলত কন্ডিশন। আই রিপিট, ইফ যুক্ত অংশটা হচ্ছে মূলত কন্ডিশন। এটা একটা সুন্দরই হতে পারে যে এটা হচ্ছে কন্ডিশন, আর পরের অংশটা হচ্ছে গিয়ে কি রেজাল্ট। মনে থাকবে তো? মনে থাকবে ভাই? জি দাদা। ওকে, ইফ যুক্ত অংশটা হচ্ছে কন্ডিশন আর পরেরটা হচ্ছে গিয়ে রেজাল্ট। এবার আমি একটা মজার জিনিস শিখাবো, সেটা কি মনে রাখবেন, এই কন্ডিশনের যে পার্টটা ইফ যুক্ত ক্লজটা, এটাকে আমরা বলি কি ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ। এটা ডিটেইলড আলোচনা করবো আমরা আরো পরে, কিন্তু আমি এই ক্লাসটা ইচ্ছে করি আগে ভাগে নিব, কারণ আমার টার্গেট হচ্ছে আপনাদেরকে দিয়ে এই জিনিসটা ক্লিয়ার করে নেওয়া। কারণ আমাদের অনেকের মধ্যে এই ভুল ধারণাটা এক্সিস্ট করে, সেটা কি আমি পরে বলবো। আমার প্রত্যেকটা ক্লাসের শেষে আপনি একটা মজার মেসেজ পাবেন। তো ইফ যুক্ত ক্লজটাকে আমরা বললাম কন্ডিশন ক্লজ, আর ইন্ডিপেন্ডেন্ট অর্থাৎ মেইন ক্লজ যেটা সেটাকে আমরা বললাম হচ্ছে রেজাল্ট। আচ্ছা, মনে রাখবেন এই ডিপেন্ডেন্ট বা সাবঅর্ডিনেট ক্লজটাকে আপনি 3 ভাবে লিখতে পারবেন। আই রিপিট, ডিপেন্ডেন্ট বা এই সাবঅর্ডিনেট ক্লজটাকে আপনি ইন টোটাল 3 ভাবে লিখতে পারবেন। সেই 3 ভাবেটা কি আমি এবার আপনাকে বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখেন। একটা হচ্ছে গিয়ে কি আপনি যেটা লিখেছেন অলরেডি, যে ইফ যুক্ত ক্লজটা আগে, কন্ডিশনটা আগে, রেজাল্টটা পরে। যেমন আমি আবার লিখলাম যে, ধরেন আমি আরেকবার লিখিয়ে দিচ্ছি যে ইফ ইউ কল মি কমা দিয়ে ইউ উইল গেট গুড নিউজ। একটা। আরেকটা কি হতে পারে? আরেকটা হতে পারে ইফ যুক্ত ক্লজটা চলে যাবে আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে। এই দেখেন, ইউ কমা ইফ ইউ কল মি কমা উইল গেট গুড নিউজ। যদি এটা বাক্যটা দেখতে অড লাগতেছে, কিন্তু বাক্যটা 100% রাইট, কোনো ভুল নাই। তাহলে খেয়াল করে দেখেন এখানে কোথায় বসলো, এখানে সে বসলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের যে সাবজেক্ট ইউ তার আগে, একটা কমা দিয়ে আলাদা করেছেন। আরেকটা কোথায় বসলো ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে, 2টা কমা দিয়ে আলাদা করেছেন। আরেকটা কোথায় বসতে পারে, ইউ উইল গেট গুড নিউজ কমা দিয়ে ইফ ইউ। আমি ক্লাস থেকে বের করে দিচ্ছি, আমি কিন্তু অনুরোধ করবো না যে ভাইয়া অডিও অফ করেন, কারণ এখন অনেকগুলো ক্লাস হয়ে গেছে, ঠিক আছে? আমি বের করে দিচ্ছি, হ্যাঁ, ডোন্ট মাইন্ড। আমি কিন্তু দেখা মাত্র বের করে দেবো ক্লাস থেকে। এই যে দেখেন, এখানে দেখেন ইফ যুক্ত ক্লজটা কোথায় বসেছে, এখানে ইফ যুক্ত ক্লজটা বসেছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের শেষে। এখানে কিন্তু কোনো কমা লাগে নাই, এখানে কোনো কমার প্রয়োজন হয় নাই। এই 3টা প্লেসমেন্ট ইফ যুক্ত ক্লজটা কোথায় কোথায় বসতে পারে বুঝতে পেরেছেন সবাই? একটু রেসপন্স করুন দুই একবার। স্যার সেকেন্ডটা একটু বোঝাই দিবেন, ইউ কমা ইফ ইউ কল মি, এটা একটু আবার বোঝাই দিবেন। কোথায় বসেছে আপনি দেখেন, আপনার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কোনটা আমাকে একটু বলেন। ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে স্যার ইউ উইল গেট গুড নিউজ। হ্যাঁ, তাহলে ইফ যুক্ত ক্লজটা এখানে কোথায় বসেছে আপনি একটু বলেন শুনি। স্যার মাঝখানে বসেছে, সেটাই বুঝতে মাঝখানে পারতেছি মোটেও না। বসে নাই, সাবজেক্টের পরে বসেছে। ওকে, সাবজেক্টের পরে ইউ
উইল গেট গুড নিউজ, এই ইউ এর পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসেছে, বুঝতে পেরেছেন? জি স্যার, ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাবজেক্টের পরে বসেছে স্যার, এটা কি একটা সেন্টেন্সের স্ট্রাকচারের মধ্যে পড়ে? 100% হতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? ওকে স্যার। স্যার এটা কি শুধু কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে এভাবে লেখা যায়, অন্য কোনো কিছুর আপনি ক্ষেত্রে এখন কি? কন্ডিশনস পড়ছেন, এখন কন্ডিশনই শিখেন, ওগুলো পরে শিখবেন, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, Thank you. সুযোগ পেলেই টপিকের বাইরে যাবেন না, টপিকের মধ্যে থাকবেন অলওয়েজ। হ্যাঁ, এটা ওকে বেটার। স্যার। দাদা তিন এবার নম্বর সেন্টেন্সটাই ইউ উইল গেট গুড নিউজ এর ওখানে কি কমা বসবে না? না, দরকার নেই, কারণ এখানে এই ইফ কথাটাই দুইটা ক্লজকে আলাদা করতে পারছে। ওকে, বুঝতে পেরেছেন? ইফ কথাটাই আলাদা করে দিয়েছে, ঠিক আছে? বুঝতে পেরেছি? হ্যাঁ পারছি। ওকে, এবারে দেখেন এই তিনটা বাক্যকে আপনার প্রয়োজন অনুসারে আপনি আরো তিনটা স্টাইলে লিখতে পারেন। সেগুলো কি কি এবার বলি। এমসিকিউতে এই স্টাইলটা আসে না, এটা আসে সাধারণত রিটেনে। এখানে ইফ যুক্ত ক্লজের পরে কমার পরিবর্তে আপনি ইউজ করবেন একটা এম ড্যাশ। এম ড্যাশটা কি, এটা বিস্তারিত হবে আমরা শিখবো, তবে এখন না, জাস্ট জেনে রাখেন, ঠিক আছে? আগে ভাগে আমি কনসেপ্ট গুলো ক্লিয়ার করে নিচ্ছি আপনাদেরকে দিয়ে, যেন আমার পড়াতে সুবিধা হয়। যেখানে যেখানে কমা থাকবে সেখানে সেখানে আপনি এম ড্যাশ নিয়ে আসবেন, এবং এই লাস্টেরটার ক্ষেত্রে যদিও আগে কমা ছিল না, কিন্তু আপনি এখানেও একটা এম ড্যাশ দিবেন। এটাকে আপনি এইভাবেও লিখতে পারেন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? জি দাদা, বুঝতে পারছি। তবে এই লাস্টের অংশটা দেখবেন যে খুব বেশি আপনার করা হয় না, মানে লেখালেখিতে ইউজ করা হয় না, তাই এটাকে আমি রেড মার্ক করে দিলাম। কিন্তু যখন আমরা ক্লজে যাব তখন এগুলো বিস্তারিত জানবো। আজকে জাস্ট জানলাম যে কিভাবে প্লেস করতে পারি আমি যুক্ত ক্লজটা। এই পুরো ব্যাপারটা এখন পর্যন্ত যা পড়ালাম তা ক্লিয়ার করতে পেরেছি? জি দাদা। আচ্ছা, ডান। জি দাদা। এবারে আমরা একটা মজার বিষয় শিখবো, খুবই মজার বিষয়। সেই মজার বিষয়টা কি, ঠান্ডা মাথায় আগে দেখেন। স্যার এটা খুব ভালো লেগেছে, এই যে Okay, যেটা পড়ালেন okay. একটু আগে। ওকে ওকে ওকে, এবার দেখেন একটা মজার বিষয় শেয়ার করি। সেটা হচ্ছে আমরা এবারে তিনটা বাক্যের বা চারটা বাক্যের মিনিং কে ফাইন্ড আউট করার চেষ্টা করব, এবং আমরা দেখব যে আমাদের এর মধ্যে কত হযবরল আছে। এই জিনিসগুলো আমরা আজকে একটু ক্লিয়ার করব। ভালোভাবে দেখেন। ধরেন আমি আপনাকে বললাম যে ইফ ইউ কল মি ইউ উইল গেট গুড নিউজ। এটার মিনিংটা ভাই আপনারা সবাই জানেন, যে যদি তুমি আমাকে কল দাও তোমাকে আমি একটা ভালো সংবাদ দেব, শেষ। এবার প্রশ্ন আসবে এই পরের দুইটাকে নিয়ে, যে ইফ ইউ কল্ড মি ইউ উড গেট গুড নিউজ, আর একটা হচ্ছে ইফ ইউ হ্যাড কল্ড মি ইউ উড হ্যাভ গট গুড নিউজ। এই ক্ষেত্রে দুইটা বাক্যের অর্থের পার্থক্যটা কি? যারা আমার রিটেন ক্লাস করেছেন তারা জানবেন, তারা বলবেন না, বাট যারা রিটেন ক্লাস করেন নাই তারা একটু বলেন যে আপনাদের মতে আপনারা কি ভাবেন এই দুইটা বাক্যের অর্থ একটু বলেন। যদি তুমি কল করতে তাহলে তুমি ভালো নিউজ পেতে, প্রথমটা। আর দ্বিতীয়টা? দ্বিতীয়টা দাদা পারবো না। এই বিষয়টা নিয়ে আমাদের, ট্রাস্ট মি, এই বিষয়টা নিয়ে আমাদের বাংলাদেশের মনে হয় 99.99% স্টুডেন্টেরই মনে হয় একটা সিভিয়ার প্রবলেম আছে এই দুইটা সেন্টেন্সকে সঠিকভাবে ইন্টারপ্রেট করার ক্ষেত্রে। তুই যে বলতেছিলাম না, একটা মজার জিনিস শিখাবো আপনাদেরকে আজকে, মূলত যেটা শিখাবো আপনাদেরকে, ঠিক আছে? এখন সত্যি কথা বলতে কি জানেন, শুধু আপনি না, এটা বেশিরভাগ স্টুডেন্টদেরই সমস্যাটা থাকে, অনেকেরই সমস্যা। দুইটা বাক্যের মিনিং এরকম একটা বলে আর একটা বলতে পারেন, ঠিক আছে, বা বলতে গেলেও হযবরল হয়ে যায়। সত্যি বলতে কি জানেন, একদম সত্যি কথা বলি, আক্ষরিক ভাবে আমি একদম বাংলায় লিখে দিচ্ছি, ক্লাস রেকর্ড করাও থাকবে। আপনি আমাকে ভবিষ্যতে বলতে পারেন যে ভাই আমার ভুল পড়ালেন কেন, বাট এটা ভুল না, ঠিক আছে? একদম আক্ষরিক ভাবে আমি লিখে দিচ্ছি। এই দেখেন আমি একদম লিখে দিচ্ছি বাংলা করে, যে আক্ষরিক আক্ষরিক ভাবে আমি লিখে দিচ্ছি দুইটি বাক্যের, আক্ষরিক ভাবে দুইটি বাক্যের অর্থ একই। মনে রাখবেন, আক্ষরিক ভাবে দুইটি বাক্যের অর্থ একই। সেটা কি? যদি তুমি আমাকে ফোন করতে বা কল করতে, যেটাই হোক, ঠিক আছে, তুমি একটি
একটু দাঁড়ান। তুমি একটি তরফ হবে না, তুমি ভালো সংবাদ পেতে, আক্ষরিকভাবে এই দুইটা বাক্যের মিনিং এটাই, কোনো রকম কোনো পরিবর্তন নাই। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলে দিলাম, এটা সবাই মাথায় রাখেন। এই দুইটা বাক্যের অর্থ একই রকম, কিন্তু প্রশ্ন হলো দুইটা বাক্যের অর্থ যদি একই হয় তাহলে এরা ভিন্ন ভিন্ন স্ট্রাকচারে রূপান্তরিত হয়েছে কেন, এটা হলো আমাদের প্রশ্ন। মূলত এই দুইটা বাক্য আনরিয়েল কন্ডিশনের সেন্স দিচ্ছে। আমরা এবার একটু উপরে গিয়ে এটাকে লিখে নেব। এই যে সেকেন্ড কন্ডিশন আপনি লিখেছেন না, এই যে আমি এখানে লিখে দিচ্ছি, এটা হচ্ছে আনরিয়েল কন্ডিশনের সেন্স দিচ্ছে। এই যে থার্ড কন্ডিশনটা লিখেছেন না, এটা হচ্ছে মূলত আনরিয়েল কন্ডিশনের সেন্স দিচ্ছে। আনরিয়েল মানে কি, এখানে যে বলা হচ্ছে সেটা ঘটে নাই। আমি যখন বললাম যদি তুমি আমার কল দিতা যে তুমি একটা ভালো সংবাদ পাইতা, এর মানে কি, এর মানে হইতেছে আপনি আমার কল দেন নাই, সো আপনি ভালো সংবাদটা পান নাই। সো এখানে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু রিয়েলি অ্যাকচুয়ালি ঘটে নাই, ঘটেছে তার অপোজিটটা। সো ইফ যুক্ত ক্লজে গিয়ে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে যেটা বলা হয় তার অপোজিটটা ঘটে, এই জন্য ইফ যুক্ত ক্লজে সেকেন্ড এবং থার্ডটাকে সাধারণত বলা হয় আনরিয়েল কন্ডিশন। কি বলা হয় ভাই একটু বলেন তো বুদ্ধি করে? আনরিয়েল কন্ডিশন। আনরিয়েল কন্ডিশন। এখন আনরিয়েল কন্ডিশনে গিয়ে আবার একটা প্রবলেম আছে। আনরিয়েল কন্ডিশনে ইন জেনারেল ভাবে তিনটা সেন্স হয়। একটা হচ্ছে কি কি আনরিয়েল আমি একটু বলি। একটা হলো প্রেজেন্টের আনরিয়েল, একটা হচ্ছে পাস্টের আনরিয়েল, আর একটা হচ্ছে ফিউচারের আনরিয়েল। তো যদিও বা ফিউচারের আনরিয়েলটাকে অনেকে আনরিয়েল ধরতে চায় না, তাই এটাকে আমরা বাদ দিয়ে দিই, এটা আমাদের আলোচনা নেওয়ার দরকার নাই। কিন্তু প্রেজেন্টের আনরিয়েল এবং পাস্টের আনরিয়েল এটা আমাদের বুঝতে হবে। তো প্রেজেন্টের আনরিয়েলটা কি, এবার লেকচারটা খুব ঠান্ডা মাথায় ভালো করে অবজার্ভ করবেন যে সুমন ভাই আপনারা কি পড়াইতেছে। আমি বললাম যে এই আমার হোমওয়ার্ক কই, আপনি বলেন ভাই আপনি যদি আমার ফোন দিতেন তাহলে আমি হোমওয়ার্কটা নিয়ে আসতাম। এর মানে কি, আপনার আমি ফোন দেই নাই তাই আপনি হোমওয়ার্কটা নিয়ে আসেন নাই। এটার ইম্প্যাক্টটা কখন, ইম্প্যাক্টটা হচ্ছে এই মুহূর্তে আপনি হোমওয়ার্ক আনেন নাই, তাই এটা হচ্ছে বর্তমানের আনরিয়েল। আমি বললাম ওকে ভালো কথা, তো তোরে যে গত সপ্তাহে একটা হোমওয়ার্ক দিলাম গত সপ্তাহে সেটাও তো দেশ নাই, কেন দেশ নাই? আপনি আমাকে বললেন আরে ভাই আপনি যদি ফোন দিতেন আমাকে এটা নিয়ে আসার জন্য তাহলে আমি নিয়ে আসতামই। খেয়াল করে দেখেন ওইটা, এটা কিন্তু বোঝাচ্ছে গত সপ্তাহে হোমওয়ার্ক সাবমিট করা হয় নাই, কিন্তু দুই ক্ষেত্রে আপনি কিন্তু একই কথাই বলেছেন, যদি আপনি আমাকে হোমওয়ার্কটা নিয়ে আসতে বলতেন তাহলে আমি হোমওয়ার্কটা নিয়ে আসতাম, কিন্তু আপনাকে আমি আনতে বলিও নাই তাই আপনি আনেনও নাই। কিন্তু কখন কখন আনেন নাই, একটা হচ্ছে এখন আনেন নাই, আর একটা হচ্ছে গত সপ্তাহে আনেন নাই। তাই একই বাক্য দিয়ে আপনি প্রশ্নের উপর ভিত্তি করে দুইটা ভিন্ন ভিন্ন সময়ের আনরিয়েল সেন্স দিচ্ছেন। আমি আরেকবার বলছি, আমি বললাম আমার এই মুহূর্তের হোমওয়ার্কটা কোথায় আজকের, দেন আমাকে। আপনি বলেন ভাই যদি আপনি কল দিতেন তাহলে আমি হোমওয়ার্কটা নিয়ে আসতাম। আমি বললাম আচ্ছা গত সপ্তাহে হোমওয়ার্ক দেন নাই কেন? আপনি বলেন ভাইয়া যদি আপনি কল দিতেন তাহলে আমি নিয়ে আসতাম। দেখেন একই বাক্যই কিন্তু আপনি বলেছেন, কিন্তু একটা বুঝাচ্ছে এখনকার হোমওয়ার্কটা নাই, আর একটা বুঝাচ্ছে গত সপ্তাহে হোমওয়ার্ক দেন নাই ওইটা। তাই একটা প্রেজেন্টের আনরিয়েল আর একটা পাস্টের আনরিয়েল, কিন্তু বাংলা বাক্যে কিন্তু আপনি একই বাক্য দিয়ে দুইটা বোঝাতে পারছেন। কিন্তু কোনটা কখনকার আনরিয়েল এটা ধরতে পারলাম কিভাবে? প্রশ্নের উপর ভিত্তি করে। যখন বললাম এখনকার হোমওয়ার্ক কই, বর্তমানের আনরিয়েল। যখন বললাম গত সপ্তাহে হোমওয়ার্ক দেওয়া নাই কেন, পাস্টের আনরিয়েল। এই আলোচনাটা কি বুঝতে পারলাম সবাই আমরা? দাদা একটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ বলেন কি প্রশ্ন আছে? ওই বর্তমানের আনরিয়েল বা পাস্টের আনরিয়েল যেটা বলছেন, এখন বর্তমানের হলে কি ইফ ইউ কল মি বলবো না ইফ ইউ হ্যাড কল ওইটা মি? পরের বিষয় রে ভাই, আমি বুঝি না লাফান কেন, যেটা বললাম এটা বুঝতে পারছেন? হ্যাঁ বুঝছি। এখন ওই আলোচনাটাই আসবে, যেইটুকু বললাম ওইটুকু, আমি তো বলি নাই রে ভাই যে এটা কোনটা কাকে বলে, যেইটুকু বললাম ওইটুকু বুঝে, ঠিক আছে? আমার মাথায় আছে যে ওটা পড়াইতে হবে আপনাকে, ওইটাই পড়াইতেছি আপনাকে, ঠিক আছে? দয়া করে লাভ দিবেন না ভাই, অনলাইন ক্লাস তো লাভ দিয়ে গেলে মানে ক্লাসের একটা মেলোডি থাকে, ওই মেলোডিটা নষ্ট হয়ে যায়, ঠিক আছে? এই মেলোডিটা নষ্ট করবেন না। এইটুকুর মধ্যে যেটা বুঝালাম সেটা কি বুঝতে পারছেন কিনা আমাকে বলেন। হ্যাঁ দাদা থ্যাংক ইউ। এইবার তাহলে আমরা বুঝে গেলাম যে বাংলাতে আমরা দুইটা সেন্স ইউজ করি কন্ডিশনাল সেন্টেন্স দিয়ে, যেখানে একটা দিয়ে বুঝাই বর্তমানের আনরিয়েল আর একটা দিয়ে বুঝাই অতীতের আনরিয়েল, কিন্তু আমরা একই বাক্য ব্যবহার করতে পারি। কিন্তু ইংলিশ ম্যানরা এই জায়গাটা একটা চালাকি করেছে। তারা করেছে কি, বর্তমানের আনরিয়েলটা বোঝানোর জন্য
প্রেজেন্ট ইনডিফিনিট তারা থাকে নাই, তারা চলে গেছে পাস্টে। এই কারণে তারা বর্তমানের আনরিয়েলটা প্রকাশ করে সেকেন্ড কন্ডিশন দিয়ে, যেখানে ইফ যুক্ত ক্লজটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট, আর অতীতকালের আনরিয়েলটা প্রকাশ করা হয় থার্ড কন্ডিশনে, যেখানে ইফ যুক্ত হচ্ছে পাস্ট পারফেক্ট। এই যে উত্তরটা কিন্তু এখানে আছে, তাই যেটুকু পড়াবো ওইটুকুর মধ্যে প্রশ্ন করলেই আপনার থাকাটা ভালো হবে, ঠিক আছে? তাহলে এখন যেটা বললাম সবাই বুঝতে পারলাম আমরা? দাদা এই বিষয়টা আরেকবার একটু রিপিট করেন। বাংলাদেশের লোকেরা বা বাংলা ভাষায় একই কথা দিয়ে বর্তমানের আনরিয়েলও বোঝাতে পারছি, অতীতের আনরিয়েলও বোঝাতে পারছি, কিন্তু ইংলিশম্যানরা এটাকে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে। বর্তমানের আনরিয়েলটা সেকেন্ড কন্ডিশন দিয়ে অর্থাৎ পাস্ট ইনডিফিনিট দিয়ে বোঝাচ্ছে, আর অতীতের আনরিয়েলটা পাস্ট পারফেক্ট দিয়ে অর্থাৎ থার্ড কন্ডিশন দিয়ে বোঝাচ্ছে। বুঝতে পেরেছেন? জি দাদা, থ্যাংক ইউ। এই যে দেখেন আমি এবার এখানে লিখিয়ে দিচ্ছি যে সেকেন্ড কন্ডিশনটা হচ্ছে আনরিয়েল প্রেজেন্ট আর থার্ড কন্ডিশনটা হচ্ছে আনরিয়েল পাস্ট। তাহলে এই জায়গাটায় কারো আর কোনদিন সমস্যা হবে? ইয়েস অর নো? না দাদা। ওকে, এইবার আপনাদের তাহলে কাজ হচ্ছে এই দুইটা বাক্যের অর্থ আমাকে কেউ একজন বুঝিয়ে দিবেন যে ইফ ইউ কল্ড মি ইউ উড গেট গুড নিউজ, আর ইফ ইউ হ্যাড কল্ড মি ইউ উড হ্যাভ গট গুড নিউজ। দুইটা বাক্যের পার্থক্য কি বলেন? ওই যে প্রথমটা হচ্ছে দাদা বর্তমানের আনরিয়েল, আর সেকেন্ডটা হচ্ছে অতীতের আনরিয়েল। না, এইটা তো ভাই আপনি থিওরি বলে ফেললেন, বাবা পুরোটা বুঝায় বলেন। মানে বুঝাই বললে দাদা প্রথমটা হচ্ছে যে ইফ ইউ কল্ড মি ইউ উড গেট এ গুড নিউজ, এটা হচ্ছে মানে যদি আজকের কোনো ঘটনা হইতো তাহলে হচ্ছে যে এটা বোঝাচ্ছে, আর যদি অতীতকালের কোনো ঘটনা নিয়ে আলোচনা করা হচ্ছে তাহলে ওইটা বোঝাইছে সেকেন্ড সেন্টেন্স দিয়ে। ওই একই তত্ত্বই তো বুঝাইলেন ঘুরে ফেলে। আপনাদের একটা কমন প্রবলেম কোথায় আমি শিখিয়ে দেই, এই প্রবলেমটা দূর করবেন, বুঝিয়ে কথা বলা। এই প্রবলেমটা আমাদের অনেকের মধ্যেই কাজ করে, অনেক ভালো পারি আমি। আমি এমন মানুষ দেখেছি 5টা মাস্টার্স করা লোক, বাট when it comes to delivery বুঝাতে গিয়ে হযবরল হয়ে যায়। ঠান্ডা মাথায় সুন্দর করে বুঝাবেন, কেউ একজন বুঝান শুনি। দাদা প্রথম সেন্টেন্সটা ইফ ইউ কল্ড মি, পারবেন আমি জানি, বলেন কেউ একজন বলেন। গুড নিউজ, বলেন তুমি যদি আমাকে কল দিতে তাহলে একটা ভালো সংবাদ পেতে, ওটা প্রেজেন্টের প্রথমটা। সেকেন্ডটা ইফ ইউ হ্যাড কল্ড মি ইউ উড হ্যাভ গট গুড নিউজ, এটা হলো অতীতের। তুমি যদি গত সপ্তাহে আমাকে কল দিতে তাহলে একটা ভালো রেজাল্ট মানে নিউজ পাইতে। মোটামুটি অ্যাপ্রুভ করতে পারি, ঠিক আছে, সমস্যা। তার মানে বুঝতে পেরেছেন আপনারা, ঠিক আছে? তাহলে এটা নিয়ে বুঝতে কারো কোনো সমস্যা হবে আর আজকে থেকে? না দাদা। আচ্ছা, কোনো সমস্যা হবে না। স্যার এটা তো হচ্ছে আনরিয়েল এর জন্য এই অ্যাপ্লিকেশনটা। হ্যাঁ, আনরিয়েল এর জন্য। হ্যাঁ ওকে স্যার, আপনি ফিউচার আনরিয়েল নিয়ে একটা কথা বলেছিলেন মাঝখানে, আমি একটু মানে ব্যাপারটা বুঝতে ওটা আমাদের পারিনি। লাগবে না, ফিউচার আনরিয়েল দরকার নাই, ওটা আমি বলেছি, এটা আমার দরকার নাই, ঠিক আছে, এটা বাদ। ওকে ওকে স্যার। এখন এই আনরিয়েল সেন্সে গিয়ে একটা জিনিস শিখিয়ে দেই, এই জিনিসটা মাথায় রাখবেন, নোটটা দিয়ে দিই। নোটটা কি? যে দেয়ার ইজ, অডিও অফ রাখেন, শান্তনা নিপা অডিও অফ রাখেন। There is no use of was. There is no use of শান্তনা নিপা আপনার ক্লাস থেকে বের করে দিচ্ছি 10 সেকেন্ড টাইম। থ্যাংক ইউ। এই জন্য আমি ক্লাস থেকে বের করে দিলাম, ভালো হয়েছে না? এবার বসে থাকো, ঠিক আছে? ছেলে মেয়েদেরকে বললে এটা শুনে না কেউ, কথা আমরা বারবার বলি কেউ শুনে না। তো বলছে there is no use of was. There is no use of was in both second and third condition. মানে হলো আনরিয়েল সেন্সে যখন আপনি যাবেন তখন আপনি এই was ইউজ করবেন না, সেখানে বরঞ্চ কি ইউজ করবেন? আমি লিখে দিচ্ছি, rather use were. দেখেন আপনাদের একটা প্রশ্ন কিন্তু অনেকের ছিল যে ভাই আনরিয়েল কন্ডিশনে তো ওয়াজ ইউজ করা হয় না, ইফ আই ওয়্যার এ বার্ড বলা হয়, কারণ আনরিয়েল বোঝানোর জন্যই এই ওয়ার্ডটাকে আনা হয়েছে। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা সবাই? ইয়েস অর নো প্লিজ? জি দাদা, এখন বুঝলাম। ওকে, এবারে 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 আরো মজার বিষয় আছে, শিখবেন। দেখেন তো এবারে যে মজার বিষয়টা আমরা শিখবো সেটা কি শিখবো?
আমরা আরেকটা মজার জিনিস শিখবো এই ইফের। আপনাকে আমি ইফ কন্ডিশনের একদম ইনস এন্ড আউটস পুরোটা ব্যাখ্যা করে দেবো, সো দ্যাট আপনার জীবনে আপনি আর ইফ নিয়ে কোনো মারামারি না করতে হয়, ঠিক আছে? তো এবার আসেন আমরা দাদা একটু একটা কোশ্চেন ছিল শিওর, বলেন, শুনছি। দাদা, ওই যে সেকেন্ড আর থার্ড কন্ডিশনে ওয়্যারটা কি শুধুমাত্র সেকেন্ড কন্ডিশনের জন্য অ্যাপ্লিকেবল হয় না? এই যে হ্যাড এর পরিবর্তে কি ওয়্যার বসানো সম্ভব থার্ড কন্ডিশনে? থার্ড কন্ডিশনে যখন ওয়্যার ইউজ করা হয়, থার্ড কন্ডিশনে যখন ওয়্যার ইউজ করা যাবে, থার্ড কন্ডিশন পাস্ট পারফেক্ট আপনি ইউজ করছেন, তাই না? সেটাই তো স্যার দাদা, কিন্তু এখানে হ্যাঁ, বোথ তারপরে সেকেন্ড লিখে এন্ড দিয়েছি, থার্ড আপনারা কন্ডিশন। মাথায় রাখবেন, আপনারা মাথায় রাখবেন যে আচ্ছা থার্ড কন্ডিশন বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? খুশি? নেন, বাদ দিয়ে রাখলাম, ঠিক আছে? যান, ওকে, খুশি। ঠিক আছে ম্যাম, আর খুশি? একটা কোশ্চেন ছিল, এই যে হ্যাঁ, যদি বলেন, জিরো শুনি। কন্ডিশনটা একটু বলতেন যে সেন্টেন্স স্ট্রাকচারটা ওটা তো কেমন হতে প্রথমেই পারে বলে বা কেন, দিলাম, এটা একটু নাকি? কম, একটু প্রথমে সমস্যা তো আছে। বলে আরেকবার দিলাম আপনার ক্লাসে। আরেকবার যদি বলতেন দাদা একটু জিরো কি কন্ডিশন, বুঝেন নাই বলেন, যেটা বুঝি নাই বলেন, কোনটা সেন্টেন্স বুঝেন নাই? স্ট্রাকচারটা কেমন হবে আর কি জিরো কন্ডিশনের আপনি ক্ষেত্রে। পরে জয়েন করেছেন? পরে জয়েন করেছেন? না দাদা, আমি প্রথমেই ছিলাম, এটা তাহলে একটু বলেন আর কি কম কম বুঝছি আর কি, এই জন্য আর কি, আচ্ছা কোশ্চেনটা কতটুকু বুঝেছেন সেটা আমাকে বলেন, কতটুকু বুঝেছেন সেটা আমাকে বলেন, শুনি। এর স্পেসিফিক মানে জিরো কন্ডিশনটা নো আনসার্টেনিটি, মানে এটা একেবারে নো নিশ্চিত নো ঘটনা, ডাউট, কোনো ডাউট নাই, এটা হবেই, এটা হবেই। কোনো ডাউট থাকবে না। যদি আইসকে হিটে হয় এটা গলবেই, প্রথম কথা যে এই সেন্টেন্স হ্যাঁ, শিওর শিওর, এর কোনো এইটুকুই সেন্টেন্স এইটুকুই, স্ট্রাকচার, পুরোপুরি শিওর। সেন্টেন্স কোনো স্পেসিফিক স্ট্রাকচার নাই। তো বুঝিয়ে দিয়েছি রে ভাই, ইফ আইসি সিটেড ইট মেলস, এখানে ফিউচারটা ইউজ করা হয় না, সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা ইউজ করা হয়। শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইটটা আসবে তাহলে বলতে হবে। আরো অনেক কিছু হতে পারে রেয়ার কেজে, আপনি শুড ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে? বাট সাধারণত ইট মেলস ইউজ করা হয়। ওকে ওকে ভাই একটা কোশ্চেন ছিল, করব? শিওর, বলেন। আচ্ছা ভাই, সেকেন্ড কন্ডিশনে আমরা ওয়াজটা ইউজ করি না কেন, মানে কারণটা কি? বিদেশিরা ইউজ করে নাই তাই আমরাও করি না, ওরা একটা একটা সেন্স দেওয়ার চেষ্টা করেছে যেটা আনরিয়েল, তাই আমরা এটাকে ইউজ করি আনরিয়েল হিসেবে। স্যার আমার একটা আচ্ছা। কোশ্চেন ছিল, বলবো? বলেন বলেন, শুনছি, বলেন। স্যার এই যে জিরো কন্ডিশনটা, এটা সম্ভবত স্যার ওই যে যেটা প্রাকৃতিক ঘটনা বা চিরন্তন সত্য, এক্ষেত্রে কি স্যার বেশি অ্যাপ্লিকেবল? তাহলে আমি যেটা বলেই দিলাম যে যেখানে ডাউট নাই, তাহলে চিরন্তন সত্যি কোনো ডাউট আছে? নো স্যার। তাহলে আপনি প্রাকৃতিক ঘটনা, সায়েন্টিফিক ট্রুথ, চিরন্তন সত্য, তিনটা টার্ম দিয়ে যা বলেছেন তা আপনাকে আমি একটা টার্ম দিয়ে বলেছি যেখানে কোনো ডাউট নাই, আনসার্টেনিটি নাই। একটা কথার মধ্যে সবকিছু নিয়ে আসলাম, তাই না, সহজ করে দেওয়ার জন্য। তার মানে দাদা- স্যার এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে স্যার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই অ্যাপ্লিকেশনটা হবে, করা হয়, হ্যাঁ করা হয়। আর মাঝে মধ্যে হয়তো বা অন্য কিছু ইউজ হতে পারে অন্য মিনিং কিছু অনুসারে। আসতে পারে, হ্যাঁ আসতে পারে। ওকে স্যার। দাদা একটা কোশ্চেন ছিল জিরো কন্ডিশন নিয়ে, আপনার হচ্ছে ডিপেন্ডেবল ক্লোজটা আপনার এটা কি যে কোনো টেন্সেই হতে পারে? এখানে ডিপেন্ডেবল ক্লজটা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই হয়, ঠিক আছে? পুরোটাই প্রেজেন্ট টেন্স থাকতে হয়। ওকে আচ্ছা আচ্ছা দাদা, থ্যাংক ইউ। ওকে, এবারে দেখেন আমরা একটা মজার জিনিস শিখবো, সেটা কি? প্রশ্নটা সেটা কি শিখতে যাচ্ছি দেখি, চলেন। আমরা ওই ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, জিরো কন্ডিশন, ওই কন্ডিশন গুলোতে গিয়ে কিছু বাক্য আমরা এখন দেখবো। হ্যাঁ, এই দেখেন, আমি মনে করেন আরো কিছু বাক্য লিখতেছি যে ইফ আই এম কল্ড আই উইল গিভ গুড নিউজ। আচ্ছা, আমি যদি বলতাম ইফ আই ওয়ার কল্ড, কমা দিয়ে আই উড গিভ গুড নিউজ, মানে একই জিনিস একটু ঘুরে পেঁচে বকবক করতেছে, কিছু না, সহজ করে বোঝানোর জন্য। ইফ আই হ্যাড বিন কল্ড, কমা দিয়ে আই উড হ্যাভ গিভেন গুড নিউজ। দেখেন তো এগুলি স্ট্রাকচারালি কি সব ঠিক আছে না? হ্যাঁ, সব ঠিক আছে কিনা বলেন তো একটু শুনুন। ঠিক আছে, ঠিক আছে না? হ্যালো, জি দাদা। ঠিক আছে। এখন ব্যাপারটা হচ্ছে আই এম কল্ড, এটা কি ঠিক আছে? কেন যদি আমাকে যদি কল করা হয় আই এম কল্ড, ঠিকই তো আছে, ভুল কি? বলেন, কোনো ভুল আছে? অ্যাক্টিভ ভয়েসে এটা ঠিক আছে? আই এম কল্ড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ? বলেন তো। প্যাসিভ Passive, প্যাসিভ তাহলে ঠিক আছে স্যার, প্যাসিভ টেন্স। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে তো ভাই।
এবার দেখেন, খুব ঠান্ডা মাথায় বুঝবেন, এই জিনিসটা শিখতে হবে আপনাকে খুব ভালো করে। আমি গ্রিন মার্ক করতেছি, কোনটায় গ্রিন মার্ক করতেছি? সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশনকে আমি গ্রিন মার্ক করে দিচ্ছি। ভালো করে দেখেন ব্যাপারটা। এই সেকেন্ড এবং থার্ড কন্ডিশনকে গ্রিন মার্ক করার পিছনে একটা রহস্য আছে। সেই রহস্যটা কি? ভালো করে বুঝে নেন। এটাকে আপনি চাইলে একটু ভিন্নভাবে লিখতে পারেন। কিভাবে লিখতে পারেন আমি এবার দেখাবো আপনাকে। দেখেন, আপনি চাইলে সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে যে অক্সিলারি ভার্ব দেখতেছেন, আপনি চাইলে এটাকে ইফ কেটে বসাতে পারেন। যেমন ইফ আই ওয়ার কল্ড, এটা কেটে দিয়ে আপনি ইফের জায়গাতে ওয়ারটা বসিয়ে দিবেন, ওয়ার আই কল্ড। তারপর কি পেলাম? ইফ ইউ হ্যাড কল্ড মি, এখানে হ্যাডটা কেটে দিয়ে এটাকে বসাবেন কোথায় নিয়ে? ইফের জায়গাতে। হ্যাড ইউ কল্ড মি। ইফ আই হ্যাড বিন কল্ড, চাইলে হ্যাডটা কেটে দিয়ে আপনি হ্যাড আই বিন কল্ড এটা বসাতে পারেন। ব্যাপারটা বুঝতে পারলাম সবাই আমরা? জি দাদা বুঝছি। জি দাদা বুঝতে পারছি। আচ্ছা, এবারে 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 যখন দেখবেন ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট কন্ডিশনে আছে এবং প্যাসিভ, হলুদ মার্ক করে দিচ্ছি, আই রিপিট, ইফ যুক্ত ক্লজটা ফার্স্ট কন্ডিশনে আছে এবং কি এবং হচ্ছে প্যাসিভ। ইফ যুক্ত ক্লজটা কিসে আছে? ফার্স্ট কন্ডিশনে আছে এবং প্যাসিভ, হলুদ মার্ক করে দিয়েছি। এইখানে এসে আপনি চাইলে এইখান থেকে এই সাবজেক্ট আই কেটে দিবেন আর এর অক্সিলারি ভার্বটা কেটে দিবেন ছোট্ট করে, ইফ কল্ড আই উইল গিভ গুড নিউজ। ঠিক আছে? ঠিক আছে, দাদা এটা বুঝি না, এটা আরেকবার একটু কই। আপনি যদি দেখেন যে ইফ যুক্ত ক্লজটা প্যাসিভে আছে ফার্স্ট কন্ডিশনে। ফার্স্ট কন্ডিশন কোনটা? যখন ইফ যুক্ত ক্লজটা প্রেজেন্ট টেন্সে হয়, আই এম কল্ড। সেক্ষেত্রে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা কেটে দিলেও কোনো সমস্যা নেই। ইফ কল্ড আই উইল গিভ গুড নিউজ। ঠিক আছে? জি দাদা। ওকে, তাহলে আমি এটা কেটে দিলাম। এই সেম কাজটা আপনি কিছু কোথায় করতে পারেন? এই যে ফার্স্ট কন্ডিশন, এই জিরো কন্ডিশনে গিয়েও ইফের সাথে গিয়ে করতে পারবেন। জিরো কন্ডিশনে গিয়েও ইফের সাথে করতে পারবেন এই কাজটা। আপনি আইস ওয়ার্ডটা কেটে দিবেন এবং অক্সিলারি ভার্ব ইজ কেটে দিবেন। ইফ হিটেড ইট মেল্টস। কিন্তু এখানে ভুলটা হইছে কি এবার বলেন? দাদা আইসটা যদি কাইটাই দিই, কি কিসের উপর হিট দিছি? এক্স্যাক্টলি, ব্রিলিয়ান্ট অ্যানসার, থ্যাংক ইউ। যদি আইস কেটেই দেই তাহলে বুঝবো কেমনে যে ইট দিয়ে আমি এখন কারে বুঝাইছি? সেক্ষেত্রে ইটের পরিবর্তে আইস লিখে দিলে ভালো লাগবে। বুঝতে পারলাম ব্যাপারটা? জি দাদা। তার মানে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম সেকেন্ড এবং থার্ড কন্ডিশনে ইফ যুক্ত ক্লজের অক্সিলারি ভার্বটাকে আমরা ইফের পরিবর্তে সামনে আনতে পারি, আর জিরো কন্ডিশনটাকে ইফ যুক্ত অংশের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব কাটতে পারি। আর ফার্স্ট কন্ডিশনে যদি ইফ যুক্ত ক্লজটা প্যাসিভ হয়, এখানেও আমরা সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা কেটে দিতে পারি। মনে থাকবে সবার জিনিসটা? জি দাদা মনে থাকে। ওকে, এইবারে আরো একটা মজার বিষয় আছে। সেই মজার বিষয়টা কি এবার বলি। দেখেন, আপনি কিন্তু একটা জিনিস শিখেছিলেন। কি শিখেছিলেন? এই যে শিখেছিলেন এই জায়গাতে এসে দেখেন এই যে ইফ যুক্ত ক্লজটা কোথায় কোথায় বসতে পারে। মনে আছে? মনে আছে? জি দাদা। এই জিনিসটাকে আমি এখন টেনে নিচে নিয়ে আসব। ধরেন আমার যদি মূল বাক্যটা হয়ে থাকতো, আই রিপিট, আমার যদি মূল বাক্যটা হয়ে থাকতো যে ইফ, ঠিক আছে, আইস ইজ হিটেড কমা দিয়ে আইস মেল্টস, আমি তো মেল্ট হবে না, আইস মেল্ট আবার দুইবার আইস হচ্ছে না। তাতে সমস্যাটা কি ভাই? আইস লিখলে সমস্যা, মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এখানে? না না ঠিক আছে। তাহলে সমস্যা কি? সমস্যা কি বলেন? কোনো সমস্যাই নাই। ঠিক আছে, আপনারা হচ্ছে কি একটা স্ট্যাটিক চিন্তা নিয়ে বসে থাকেন অলওয়েজ। ঠিক আছে, এটা একটা ভুল ধারণা। আমি লিখছি আমার সুবিধার্থে, আমি লিখছি, কোনো সমস্যা তো নেই ভাই। আইস মেল্টস ইফ আইস ইজ হিটেড। এই যে দেখেন, আপনি জেনেছিলেন যে ইফ যুক্ত ক্লজটা তিন জায়গায় বসতে পারে। মনে আছে? জি দাদা, এমডেস দিয়েও বসতে পারে। এই যে আপনি তিন জায়গায় বসাইলেন। এখন
এই 3 জায়গায় যেহেতু বসতেই পারে রে ভাই, 3 জায়গায় যেহেতু বসতেই পারে, তাহলে 3 জায়গাতেই কিন্তু রিডাকশনটা ঘটতে পারে। এই যে ইফ হিটেড কমা আইস মেল্টস, আইস কমা ইফ হিটেড কমা মেল্টস, আইস মেল্টস ইফ হিটেড, মনে থাকবে? ওই একই নিয়ম প্রযোজ্য এখানে, বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যালো, জি দাদা বুঝছি। বুঝতে পেরেছি না আমরা? আরেকবার রিপিট করেন দাদা। ওই যে আপনি রিডাকশনটা করেছেন, ইফ যুক্ত ক্লজের সাবজেক্ট অক্সিলারি ভার্ব কেটেছেন, তো ইফ যুক্ত ক্লজ আপনি 3 জায়গায় বসাতে পারেন, 3 জায়গাতেই বসাইছেন, সব জায়গাতে রিডাকশনটা করে দিয়েছেন, দ্যাটস ইট। আপনি কি জানেন যে ইফ যুক্ত ক্লজে রিডাকশনটা কিভাবে করা যায়? আপনি করেছেন, যেমন আইস কেটেছেন, ইস কেটেছেন, ঠিক আছে মানলাম। এখন এই ইফ যুক্ত ক্লজটা 3 জায়গায় বসতে পারে, মেইন ক্লজের আগে, মেইন ক্লজের সাবজেক্টের পরে, মেইন ক্লজের সাবজেক্টের শেষে, 3 জায়গাতেই কিন্তু বসাইছেন, ওইখানে রিডাকশন গুলো করেছেন, বুঝতে পেরেছেন ব্যাপারটা? হ্যালো যিনি বলেছেন বুঝেন নাই, তিনি বুঝতে পেরেছেন কিনা বলেন? হ্যাঁ দাদা বুঝছি। হ্যাঁ, এবার বলেন, প্রশ্ন বলেন। তিনটা সেন্টেন্সের মধ্যে মানে কোনটা লিখিত পরীক্ষা লিখে সবচেয়ে ভালো? সবগুলো রাইট, 100% রাইট, কোনো ভুল নাই, সবগুলো রাইট, ঠিক আছে? বুঝতে পেরেছেন? জি স্যার। এবারে আরো একটা মজার বিষয় আছে, যদিও আপনাদের এমসিকিউ তে আসবে না, তারপরও দেখিয়ে দিচ্ছি। ওই যে বলেছিলাম কমার পরিবর্তে আমরা এবার কি করব, এম ড্যাশ ইউজ করব। এই যে দেখেন, আমি কিন্তু আবার সেই এম ড্যাশে ফিরে যাচ্ছি। এই যে দেখেন, এই যে দেখেন, আমি কিন্তু আবার এম ড্যাশে ফিরে গেলাম, দেখছেন? এম ড্যাশ দিয়েও আমি এটাকে আলাদা করতে পারবো, কোনো সমস্যা নাই আমার। বুঝতে পারলাম তাহলে ব্যাপারটা আমরা সবাই? জি দাদা বুঝছি। আচ্ছা, গেল। এখন দেখেন, এটা হচ্ছে মোটামুটি ইফের জন্য যা যা লাগে তা আমরা শিখলাম। এখন এই ইফে গিয়ে যদি আপনি কখনো নেগেটিভ বোঝান কিরকম করে? ধরেন আপনি বললেন যে ইফ ইউ কল্ড মি, কমা দিয়ে আই উড নট ডু ইট, আমি এটা করতাম না। এখন আপনি যদি বলেন যে এই ইফ ইউ কল মিটা নেগেটিভ হয়ে যাবে, তো সচরাচর কি লিখবো, যে ইফ ইউ ডিড নট কল মি, এরকম করে লিখবেন না? বলেন তো একটু বুদ্ধি করে। হ্যাঁ, এখন এই জায়গাটাতে এসে আপনি ডিড নট দিয়ে লিখতে পারেন, তবে আরেকটা সাজেস্টেড উপায় হচ্ছে আনলেস দিয়ে, আনলেস ইউ কল্ড মি, কমা দিয়ে যা মন চায় তাই লিখবেন। এখানে মাথায় রাখবেন আনলেস মানে হইতেছে ইফ নট, মনে থাকবে? জি দাদা। মানে যখন ইফ যুক্ত ক্লজটাকে নেগেটিভ করার প্রয়োজন হবে, আপনি চাইলে এটাকে আনলেস দিয়েও রিপ্লেসমেন্ট করে দিতে পারেন। বুঝতে পারলাম ব্যাপারটা আমরা? হ্যালো, জি ভাইয়া। জি দাদা বুঝছি। ওকে, এখন আমরা আরেকটা মজার জিনিস শিখবো, সেটা কি? এই রিয়েল কন্ডিশন আনরিয়েল কন্ডিশনে গিয়ে আরো একটা মজার জিনিস আছে, সেটা কি? ভালো করে দেখেন, ঠান্ডা মাথায় বুঝবেন দয়া করে। সেটা হচ্ছে, আপনারা ছোটবেলায় একটা জিনিস পড়েছেন, অ্যাজ ইফ, আর একটা হচ্ছে অল্টারনেটিভ দিয়ে অ্যাজ দো। তো এটার জন্য কি শিখেছেন বলেন শুনি। হ্যালো, বলেন। এরপর অংশ আগে প্রেজেন্ট ইনডেফিনিট পরে পাস্ট ইনডেফিনিট। হ্যাঁ, এই যে আজকেটাও ক্লিয়ার করে দেবো আমি। এই জন্য বলেছি যে আমার প্রত্যেকটা ক্লাসে কিছু আনকমন জিনিস পাবেন আপনি, ঠিক আছে? এই আজকে এই স্ট্রাকচারটাও ক্লিয়ার হবে। আমি 2টা বাক্য আগে লিখে নিই, ঠিক আছে? এই যে দেখেন, লিখে দিচ্ছি, খেয়াল করে দেখেন। আপনারা শিখেছেন যে ভাই অ্যাজ ইফ অ্যাজ দো থাকলে আগেরটা যদি হয় প্রেজেন্ট ইনডেফিনিট, পরেরটা হয় পাস্ট ইনডেফিনিট।
আবার শিখেছেন কি আগেরটা যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরেরটা হবে প্রেজেন্ট এই পাস্ট পারফেক্ট। এখন এই নিয়মটার আবির্ভাব আসলে কোথায় থেকে হয়েছে? মজার বিষয় কি জানেন? এই নিয়মটার আবির্ভাব ঘটছে ওই আনরিয়েল সেন্স থেকে। মনে রাখবেন এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এরাও হলো ইফ এর ভাই বোন, এরাও ইফ এর ভাই বোন। এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো এরাও কি বলেন তো, এরা হলো কি ভাই বোন। ইফের ভাই বোন। এদের কাজও কি, এদের কাজও হলো নেগেটিভ সেন্স এই আনরিয়েল সেন্সটা অফার করা। তো মনে রাখবেন অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে যা বলবেন তা আনরিয়েল সেন্স, কিন্তু এখানে আবার একটু ভিন্নতা আছে স্ট্রাকচারে। ভিন্নতাটা কি? এক্ষেত্রে সেন্টেন্স পড়ে বুঝতে হবে যে কোনটা কোনকার আনরিয়েল। যেমন আপনি ইফ যুক্ত ক্লজটা যদি হয় পাস্ট ইনডিফিনিট দেখে বুঝতেছেন এটা বর্তমানের আনরিয়েল, ইফ যুক্ত ক্লজটা যদি হয় পাস্ট পারফেক্ট দেখে বুঝতেছেন আপনি এটা পাস্টের আনরিয়েল, তাই না? জি ঠিক আছে কিনা? ঠিক আছে কিনা? জি দাদা। আর এখানে আপনি অ্যাজ ইফ এর আগের অংশ দেখে বুঝবেন যে সে কখনকার আনরিয়েল। যেমন হি টক্স প্রেজেন্ট ইনডিফিনিট, তার মানে এটা প্রেজেন্টের আনরিয়েল, তাই পরের অংশটা প্রেজেন্টের আনরিয়েল বোঝানোর জন্য পাস্ট ইনডিফিনিট হয়েছে, হি অ্যাচিভড ইট। আর যখন বললাম হি টকড মানে পাস্ট টেন্স, মানে পাস্টের আনরিয়েল, তার মানে পরের অংশটা পাস্টের আনরিয়েল সেন্স দিয়ে বোঝাতে হবে, তাই পাস্ট পারফেক্ট। মাথায় ঢুকছে সিকোয়েন্স তাহলে? জি দাদা বুঝছি। বুঝেছি। ওকে, তার মানে আমরা কিন্তু এই চান্সে এই জিনিসটাও আজকে ক্লিয়ার করে ফেললাম। ঠিক আছে, তো কেমন লাগতেছে বলেন ইফ যুক্ত ক্লজ আজকে? দাদা একটা কোশ্চেন ছিল। বলেন, শুনছি। দাদা ওই যে হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ মেড, এই বাক্য লেখলে কি হবে তাহলে? হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ মেড। ওকে, কেন হবে না? ওমা, না হওয়ার কি আছে? হি, দাঁড়ান দাঁড়ান, কেন হবে না বলেন? হি টক্স অ্যাজ ইফ হি ওয়ার এ ম্যাড, কেন হবে না? কারণটা হবে, কেন হবে না কেন? হি টক্স যখন বললাম অ্যাজ ইফ এর ক্ষেত্রে তখন বুঝলাম যে ভাই এটা বর্তমানের আনরিয়েল। তো বর্তমানের আনরিয়েল বোঝানোতে ইউজ করা হয় পাস্ট ইনডিফিনিট। হি ওয়ার এ ম্যাড, এটা তো পাস্ট ইনডিফিনিটে আছে, সমস্যা কি তাহলে বলেন? যে আপনার ওই হির পরে যে ওয়াস বসে, এটা নয় একটু দ্বিধাদ্বন্দ্ব ভাই থাকে। একটু আগেই তো বলে দিলাম আপনাকে যে আনরিয়েলের আনরিয়েল জন্য কন্ডিশনে ওয়াজ ইউজ করা হয় না, ওয়ার ইউজ করতে হবে। ভুলে গেলে হবে না তো ভাই, নাকি? ঠিক আছে দাদা, বুঝতে পারছি। ধরতে পারছেন ব্যাপারটা? জি দাদা। হ্যাঁ, তো good. আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলেন। হ্যালো, দাদা আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এই যে কন্ডিশনে মাঝে মধ্যে দেখা যায় উড কুড কিংবা মাইটের পরে মানে হ্যাভ থাকে, হ্যাভের পরে বিন হয়, এটা কেন যদি একটু ক্লিয়ার করতেন? প্যাসিভ সেন্স উড হ্যাভ বিন প্যাসিভ সেন্স দিচ্ছে ভাইয়া। প্যাসিভ সেন্স হইলে সেখানে হ্যাভের পরে ও হ্যাঁ বিন তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে দাদা। আচ্ছা, তারপরে বলেন। হ্যালো, বলেন, কথা বলেন, কথা না বলে বলতে হবে। হ্যালো, জি দাদা বলেন, শুনতেছি তো। দাদা এটা বাসা একটু পইরা তারপর সমস্যাগুলো বের করতে হবে। হ্যাঁ, কি কি সমস্যা এখন পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা সেটা তো বলবেন রে ভাই। না দাদা এখন পর্যন্ত কোনো সমস্যা নেই, বুঝলাম সবকিছু। আপনি শিওর? আলহামদুলিল্লাহ শিওর। আচ্ছা, এবারে যদি আপনি বলেন যে ভাই আমি মোটামুটি শিওর, আলহামদুলিল্লাহ আমি শিওর, তাহলে আমি এবার আপনাকে একটা মজার জিনিস বলবো। সেই জিনিসটা কি? সেই জিনিসটা হচ্ছে অনেক সময় দেখবেন যে ইফ যুক্ত ক্লজ। হ্যাঁ বলেন, শুনতেছি। একটা কোশ্চেন ছিল, এই যে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো বা ইফ এর যে কন্ডিশনাল সেন্টেন্স গুলো শিখলাম আজকে, এখানে স্যার আমরা ইচ্ছা করলে এখানে অ্যাক্টিভ সেন্সেরও সেন্টেন্স বসাতে পারবো, আবার প্যাসিভ সেন্সেরও সেন্টেন্স বসাতে পারবো হ্যাঁ, অবস্থান অনুসারে। হ্যাঁ, আপনি আর ভাই অ্যাক্টিভ ইউজ করবেন না প্যাসিভ ইউজ করবেন সেটা তো আপনার ইচ্ছে। আমার 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 মূল কথা হলো আনরিয়েল বা রিয়েলে স্ট্রাকচারটা এটা করতে হবে। স্ট্রাকচারে গিয়ে আমি অ্যাক্টিভ ইউজ করব নাকি ইউজ করব না, না প্যাসিভ ইউজ করবো, ওটা আমার ইচ্ছা, আমি করবো। ওইখানে আমাকে নিয়ন্ত্রণ করা কে আছে? ওটা আমার জিনিস, আমি ইউজ করবো। তুমি কে ভাই? ঠিক না?
স্যার যদি এরকম হয় যে ইফ মানে ইফ যুক্ত ক্লজটাকে আমি অ্যাক্টিভে নিলাম অবস্থান অনুসারে বা সিচুয়েশন অনুসারে, আবার ইন্ডিপেন্ডেন্ট ক্লজটাকে হয়তো বা আমি প্যাসিভে নিলাম, এরকম বিভিন্ন ভেরিয়েশনে তো স্যার করা যাবে, তাই তো স্যার? কেন মানে আপনার মনে প্রশ্নটা কেন আসছে, যাবে না কেন মনে আসছে সেটা আমাকে বলেন, মানে কোশ্চেনটা কেন মনে হয় বলেন শুনি। স্যার একটু কনফিউশন বোধ করতেছিলাম, তাই ভাবলাম না, আপনাকে না, একটু আমি জিজ্ঞেস বুঝছি, করে মানে আমি আসি। আপনাদের সাইকোলজিটা ধরার চেষ্টা করছি, মানে আপনাদের কেন মনে হয় যে যাবে না মনে হচ্ছে কেন সেটা বলেন। স্যার সম্ভবত আমরা প্র্যাকটিস কম করি বাসায়, এই জন্যই স্যার আমাদের এই ধরনের কনফিউশন গুলো কেন ক্রিয়েট হয় যাবে, বেশি। অবশ্যই যাবে। আমি যদি বলি যে আমার লেখার সুবিধার্থে ইফযুক্ত ক্লজটা প্রেজেন্টে লিখলে ভালো, অ্যাক্টিভে লিখলে ভালো, আমি লিখবো। আমার যদি এমন হয় যে ইফযুক্ত ক্লজটা অ্যাক্টিভে লিখার পরে মেইন ক্লজটা প্যাসিভে লিখলে ভালো, আমি সেটাই লিখবো। তো সমস্যা কি আছে, অবশ্যই রাইট, কোনো ভুল তো আমি দেখি না, তাই না? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এটা অবশ্যই রাইট, ভুলের কিছু নেই। বুঝতে পেরেছেন? জি হ্যালো, স্যার, জি স্যার বুঝতে পেরেছি। দাদা বলেন। কোয়েশ্চেন ছিল দাদা, ওই যে এখানে ওই অ্যাজ ইফ অ্যাজ দো এটাকে কি সিন্স এর সেন্স ওকে কি একই রকম কাজ করে? না, সিন্স তো ভাই কখনো আনরিয়েল সেন্স দেয় না, সিন্স তো রিয়েল কন্ডিশন দিবে আপনাকে। না, কোন একটা বইতে দেখলে মনে হয় সিন্স তো ঠিক মানে সেম যে স্ট্রাকচার অনুযায়ী বসে। আই ডোন্ট নো ভাই, আমি জানি না, আমি তাহলে ব্যর্থ এখানে, আমি জানি না, আমি যেটুকু জানি মোটেই বললাম আপনাকে। ওকে, বুঝতে পেরেছেন? ধন্যবাদ, বুঝতে পেরেছি। থাকতে পারে, হ্যাঁ থাকতে পারে। আসলে ইনস্ট্যান্ট ডেলিভারিতে দেখা যায় কি, মানে এই দেখেন আমি অলরেডি 464 ওয়ার্ড টাইপ করছি লিখতে লিখতে। ইনস্ট্যান্ট ডেলিভারিতে হয়তো কিছু মাথা থেকে আউট হতেও পারে, হ্যাঁ, কারণ আমি একেবারে ইনস্ট্যান্ট পড়ে অভ্যাস। আচ্ছা, আমরা আরেকটা জিনিস ক্লিয়ার করি, আর কিছু বাকি আছে। ওকে, আরেকটা জিনিস শিখে নেন, এটা আসলে কোনো স্ট্রাকচারের মধ্যে পড়ে না, তারপরও ছেলে মেয়েদের দেখে এটা কি স্ট্রাকচার বলে শেখানো হয়। আমি একটু পানি খেয়ে নি, দাঁড়ান। একজন কি বলছে, ইফ ইউ কাম আই উইল গো, এখানে আপনাকে রিডাকশন করাটা মানাচ্ছে না। কেন মানাচ্ছে না? কারণ ইফযুক্ত ক্লজটা অ্যাক্টিভ, তাই যিনি বলেছেন। বুঝতে পেরেছেন? হ্যালো, হৃদয় বণিক সাহেব, বুঝতে পেরেছেন? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো দেখবেন অনেকে ব্যাপারটা শিখাবে আপনাকে, জীবযুক্ত ক্লজে গিয়ে কমান্ড ডিরেকশন বুঝাবে, ঠিক আছে? যেমন ধরেন, ইফ ইউ ফিল সো, যদি তুমি তাই অনুভব করো, ডু ইট, এটা করো। এখন আপনি জানেন যে ভাই এখানে একটা ইউ উজ্জ আছে না? উজ্জ বলেন তো। জি দাদা। তো ইউটা মনে করেন বাদ দিয়ে দিছি। এখন ব্যাপারটা হচ্ছে এটাকে অনেকে আবার পড়ায়, দেখবেন যে কি পড়ায় যে আপনার এই কি বলে যে এটা একটা কমান্ডিং সেন্টেন্স, এটা সেটা অনেক নিয়মে পড়ায়, কিন্তু আমি আসলে এটাকে ওই নিয়মে নিতে পছন্দ করি না। এখানে তো আপনারা দেখতেই পারতেছেন যে কমান্ডিং সেন্টেন্সে সাধারণত প্রেজেন্ট টেন্সই তো হয় নাকি, হ্যাঁ? ঠিক আছে কিনা? কমান্ডিং সেন্টেন্সে কি ইউজ করা হয়? প্রেজেন্টে তো ইউজ করা হয় নাকি, বলেন? জি দাদা। ওকে, তাহলে এটার এক্সট্রা করে পড়ার মতো কিছু নাই, হ্যাঁ। এবারে আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা কি, এটার মজার জিনিস, সেটা হচ্ছে শুট। মজার বিষয় কি জানেন? আপনি চাইলে ফার্স্ট কন্ডিশনে এই ইফের পরিবর্তে শুটকে ইউজ করতে পারেন, ঠিক আছে? ইফের পরিবর্তে আপনি শুটকে ইউজ করতে পারেন। কিরকম করে দেখেন, আমি যদি বলি ইফ ইউ কল মি আই উইল ডু ইট, এই জায়গাতে এসে আপনি এটা বলতে পারেন যে শুড ইউ কল মি আই উইল ডু ইট। বুঝতে পারছেন ব্যাপারটা? হ্যালো দাদা, অর্থ কি একই দাঁড়ালো? একই অর্থ, কোনো পার্থক্য নাই, ঠিক আছে? একই অর্থ। ওকে, মনে থাকবে তো? জি দাদা। ঠিক আছে। এই যে শুড ইউ কল মি, এই পার্টটা কিন্তু আবার চাইলে কি হতে পারে, এই মেইন ক্লজের সাবজেক্টের পরে গিয়ে বসতে পারে, আবার মেইন ক্লজের শেষে গিয়ে বসতে পারে, আবার এম ড্যাশ দিয়েও আলাদা হতে পারে। মনে থাকবে? আগের মতো করে বললাম আর, ঠিক আছে? ওকে, হ্যালো। জি দাদা, জি দাদা। আচ্ছা, সো ডিড ইউ লার্ন সামথিং ডিফারেন্ট টুডে?
স্যার শুটটা কি এখানে ইফের পরিবর্তে ব্যবহার হয়েছে? আরে আপু, আপনি এত কনফিউজ হয়ে গেলে হবে না। আমি তো বললামই রে ভাই, সুরের ইফের পরিবর্তে সুর use, তারপরে যদি লাইনে লাইনে যদি আমাকে আটকে দেন পড়াবো কিভাবে বলেন তো দেখি? আপনি সবচেয়ে বেশি প্রশ্ন করেন, আপনার রাইট আছে প্রশ্ন করার, ঠিক আছে? আমি কিন্তু সবকিছু জানি, আমি বলছি না সেটা। আপনি প্রশ্ন করতে পারেন, সব লাইনে লাইনে আমাকে আটকে দিলে সে পড়ানো যায় না, তাই না? এটা তো বুঝতে, আমি তো বলেই দিলাম, আমি এই মাত্রই কি বললাম যে ইফের পরিবর্তে আপনি সুর আনতে পারেন, তাই না? তারপর একই প্রশ্ন করার কি কারণ আছে বলেন তো দেখি? এগুলো বুঝতে হবে আপু, ঠিক আছে? এগুলো একটু আমার মনে হয় যে আপনাদের বোঝা উচিত। লাইন টু লাইনে প্রশ্ন করে আসলে আটকানোটা ঠিক না। বুঝতে পেরেছেন আপু কি বললাম? জি স্যার। এটা একটু বুঝবেন, প্রশ্ন করেন, প্রশ্ন করা নিয়ে কোনো না নাই। মাত্রই বললাম যে ইফের পরিবর্তে সুর ইউজ করবেন, এখন আপনারা আবার প্রশ্ন চলে আসতেছে যে ইফের পরিবর্তে সুরটা ইউজ করা যাবে, তার মানে কি আপনি মন দিয়ে ক্লাস করছেন না? মন দিয়ে ক্লাসটা করেন তাহলে তো হচ্ছে, তাই না? ওকে, তাহলে একটা কথা জিজ্ঞেস করতাম যে টেন্সের ক্লাসটা কবে হবে? টেন্সের ক্লাসটা আছে, টেন্সের ক্লাসটা হয়তো বা 8 নম্বর বা 9 নম্বর ক্লাসে আছে। ওকে, তাহলে প্রশ্নটা তখনই করবো। আচ্ছা, এটা একটা ব্রিলিয়ান্ট আন্ডারস্ট্যান্ডিং যে আমার টেন্স রিলেটেড প্রশ্ন আমি ওখানে গিয়ে করবো, কারণ টেন্সে গিয়ে কিন্তু আমরা এই মানে ভার্বের একেবারে ইনস এন্ড আউটস টার্ম দিয়ে বের করবো, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের প্রথম 3-4টা ক্লাস একদম কেমন বলে মেরে ক্লাস নিচ্ছি, কেমন যেন মানে কি পড়াইলাম নিজেই বুঝলাম না। ওকে, আমি মুখস্থবিদ্যা দেখাইছি, মুখস্থবিদ্যা দেখায় আসলে একজন স্টুডেন্টকে শেখানো যায় না, তাই আমি আজকে একটু আগে ভাগে এই ক্লাসটা নিলাম যে না একটু এনজয় করে একটু ক্লাস করাই আজকে, ঠিক আছে? সো এটা আপনাদের আজকে ক্লাস রইলো। হ্যাঁ, আর জেন্ডার তো ভাই আসলে মানে ক্লাস নিয়ে পড়ানোর কিছু নাই, জেন্ডারের শীটটা আমি আপলোড করে দিই তাহলে হবে না? হ্যাঁ দাদা, শীট আপলোড করে দিই, ওইটার এক্সাম আমি শীট আপলোড করে দিই, জেন্ডার আসলে মানে কি পড়াবো বলেন ভাই? যে ফাদার হলো ম্যাসকুলিন জেন্ডার, মাদার হচ্ছে ফেমিনিন জেন্ডার, পড়ার মতো কিছুই নাই, ঠিক আছে? ওটা আমি আপলোড করে দিই। হ্যাঁ, ওটাই বেটার হবে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা বিষয় বলি, পার্টিসিপেশনটা কখনো কমাবেন না। আপনাদের এক একটা প্রশ্ন বানাইতে গিয়ে আমাদের কিন্তু মানে প্রশ্নটা কালেক্ট করতে হয়, টাইপ করতে হয়, গুছায়া গুগলে দিতে হয়। আপনারা যদি পার্টিসিপেট না করেন, হ্যাঁ একজন স্টুডেন্ট পার্টিসিপেট করলে আমি প্রশ্ন আপলোড করবো, বিকজ আমি প্রমিস করেছি, কিন্তু আমি চাই আপনারা সবাই পার্টিসিপেট করেন। আমি যেন সবার কাছে অহংকার করে বলতে পারি যে না ভাই দেখেন আমার এই ব্যাচে 1300 স্টুডেন্ট, নেক্সট পিলিতে কমপক্ষে 300 স্টুডেন্ট এখান থেকে টিকছে, এটা আমার সাকসেস। কারণ আপনি যদি ভাই মানে না পড়েন তাহলে তো হবে না, পার্টিসিপেট করেন, ঠিক আছে? সবাই দেখবেন যে আপনার 2-3টা ক্লাস কি নিয়ে ফাঁকিবাজি করবে, আমি অ্যাটলিস্ট চেষ্টা করবো পুরো 40টা ক্লাস এই স্পিডে পড়াইতে, ঠিক আছে? আপনারাও জয়েন করেন আমার সাথে, ঠিক আছে? ওকে, এটা মাথায় রাখবেন দয়া করে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ, নমস্কার, গুড নাইট। আল্লাহ হাফেজ।